জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান প্রোগ্রাম অনার্স তৃতীয় বর্ষ, কোর্স কোড 233001। কোর্সের নাম জিমনোস্পার্ম, প্যালিওবটনি ও প্যালিনোলজি। লেকচার নম্বর 1। লেকচারের শিরোনাম জিমনোস্পার্মের পরিচিতি এবং অন্যান্য উদ্ভিদ গোষ্ঠীর সাথে সম্পর্ক। আমি দিলাফরোজ বেগম, অধ্যাপক, লালমাটিয়া মহিলা কলেজ। আমরা ক্লাসটা শুরু করতে যাচ্ছি। ছবিতে আমি একটি উদ্ভিদের ছবি রেখেছি, জিমনোস্পার্ম উদ্ভিদ, এর নাম সাইকাস, এবং বাম দিকে এই উদ্ভিদেরই মেগাস্পোরোফিলের ছবি রয়েছে। মেগাস্পোরোফিল হচ্ছে জিমনোস্পার্ম উদ্ভিদের মধ্যে সাইকাসের স্ত্রী রেণু পত্র সহ যে জননাঙ্গ, সেটা এখানে দেখানো হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মেগাস্পোরোফিলের গায়ে ডিম্বকগুলো অনাবৃত অবস্থায় রয়েছে, যার জন্যে এই উদ্ভিদকে উদ্ভিদ শ্রেণীতত্ত্ববিদরা নগ্নবীজ উদ্ভিদ বলেছেন। শ্রেণীবিন্যাসে নগ্নবীজ উদ্ভিদ আবৃতবীজ উদ্ভিদের পূর্বে অবস্থিত, এবং এই নগ্নবীজ উদ্ভিদকে যদি আমরা জানতে চাই তাহলে দেখা যাবে খ্রিস্টপূর্ব 300 অব্দে থিওফ্রাস্টাস সর্বপ্রথম জিমনোস্পার্ম নামটি বলেছেন। জিমনস অর্থ ন্যাকেড এবং স্পার্মা অর্থ সিড, অর্থাৎ ন্যাকেড এবং স্পার্মা এই দুটো শব্দ মিলে জিমনোস্পার্ম শব্দটির উৎপত্তি ঘটেছে। পৃথিবীতে নগ্নবীজ উদ্ভিদ সর্বপ্রথম গভীর বনাঞ্চল সৃষ্টি করেছিল। অর্থাৎ আমরা জানি যে পৃথিবীর সৃষ্টির পরে সমস্ত জীব একসাথে আসেনি, বিবর্তনের মাধ্যমে জানা গেছে যে সরল থেকে আস্তে আস্তে জটিল উদ্ভিদ এবং প্রাণী পৃথিবীতে এসেছে। সেভাবে সর্বপ্রথম জিমনোস্পার্ম পৃথিবীতে গভীর অরণ্য সৃষ্টি করেছিল এবং এর আবির্ভাব ঘটেছে প্রায় 40 কোটি বছর পূর্বে। জিমনোস্পার্মের সকল সদস্য স্থলজ এবং এরা শীত প্রধান দেশে ভালো জন্মে। ভাস্কুলার উদ্ভিদের মধ্যে ফুল হয় কিন্তু ফল হয় না, বীজ গর্ভপত্রের উপর অনাবৃত থাকে, তাদেরকে জিমনোস্পার্ম বলা হয়। আমরা সংক্ষেপে এর হ্যাবিট সম্পর্কে বা স্বভাব সম্পর্কে একটু জেনে নেই। উদ্ভিদ গুল্ম, রোহিণী ও বৃক্ষ জাতীয়। অর্থাৎ উদ্ভিদ গুল্ম হতে পারে, লতা জাতীয় হতে পারে এবং বৃক্ষ জাতীয় হতে পারে। উদ্ভিদ চিরসবুজ। জিমনোস্পার্মের পাতা কখনো সবগুলো একসাথে ঝরে যায় না বলে এদেরকে চিরসবুজ দেখায়। উদ্ভিদ ছোট থেকে সুউচ্চ হতে পারে। এবার আসি আমরা হ্যাবিটেট অফ জিমনোস্পার্ম। পশ্চিম ও মধ্য ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার উপকূলবর্তী এলাকায় কনিফার উদ্ভিদ বেশি জন্মে। কনিফার হচ্ছে কনিফারিলিস বর্গের অন্তর্গত এবং জিমনোস্পার্মের মধ্যে কনিফারালিস বর্গ হচ্ছে সবচেয়ে বেশি বড়, এবং এখানে অনেকগুলো গণ দেখা যায়। উষ্ণমণ্ডলীয় এলাকায় সাইকাড জাতীয় উদ্ভিদের আধিক্য দেখা যায়। সাইকাড হচ্ছে সাইকাডালিস অর্ডারের যে সমস্ত প্ল্যান্ট সেগুলো, এবং এরা সাধারণত প্রিমিটিভ বা আদি জিমনোস্পার্ম এদেরকে বলা হয়ে থাকে। আমরা এবার কিছু জিমনোস্পার্ম উদ্ভিদের ছবি দেখব। প্রথমে রয়েছে সাইকাস, জ্যামিয়া, গিঙ্গো বাইলোবা, থুজা, অরোকারিয়া। এরপরে রয়েছে পাইনাস, সেকোয়া, ইফেড্রা, ওয়েলুইস্টিয়া এবং নিটাম। এই যে উদ্ভিদগুলো আমরা দেখছি, এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন বৈশিষ্ট্যের উদ্ভিদ এখানে রয়েছে। এদের কারোর পাতা নিডল শেপেড, কারোর যেমন ওয়েলুইস্টিয়ার মাত্র দুটো পাতা, সারা জীবন এই দুটো পাতাই, জন্ম থেকে এই দুটো পাতা থাকে এবং এই উদ্ভিদটা যতদিন বেঁচে থাকবে ততদিন এই দুটো পাতাই থাকবে, নতুন আর পাতা উৎপন্ন হবে না। এখানে রয়েছে নিটাম। নিটামের পাতা
অনেকটা অ্যাঞ্জিওস্পার্মের পাতার মতো, গাছটাও দেখতে অ্যাঞ্জিওস্পার্মের পাতার মতো, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের মতো। তো এই মিটালিস হচ্ছে সবচেয়ে উন্নত জিমনোস্পার্ম, অর্থাৎ এর বৈশিষ্ট্যাবলী অনেকটা অ্যাঞ্জিওস্পার্মের কাছাকাছি। তো আমরা এখন জিমনোস্পার্মের নিজস্ব যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো সম্পর্কে জানি। উদ্ভিদ স্পোরোফাইট, চিরসবুজ ও বহুবর্ষজীবী। আমরা জানি যে সমস্ত উদ্ভিদের দেহকোষে পয়জন নিউক্লিয়াস থাকে তারা হচ্ছে স্পোরোফাইট। সেই হিসেবে জিমনোস্পার্ম স্পোরোফাইটিক উদ্ভিদ, এবং পাতা যেহেতু ঝরে যায় না সবগুলো একসাথে কখনো, কাজে এটা চিরসবুজ এবং সমস্ত জিমনোস্পার্মই বহুবর্ষজীবী। মূল, কাণ্ড এবং পাতায় বিভক্ত। অন্যান্য উন্নত উদ্ভিদ গোষ্ঠীর মতো এরাও সুগঠিত মূল, কাণ্ড এবং পাতা সম্বলিত। পাতা দুই প্রকার, স্বল্পপত্র এবং পল্লবপত্র। এখন স্বল্পপত্র ও পল্লবপত্র যদি আমরা বলতে চাই, তাহলে এই যে পাতাগুলো আমরা দেখছি, যে পাতাগুলো বাইরে থেকে গাছকে প্রেজেন্ট করে, হ্যাঁ, এই যে দেখা যাচ্ছে পাতাগুলো, গিঙ্গোর পাতা বাইলোব, জ্যামিয়ার পাতা একটু ডিম্বাকার কিন্তু যৌগিক পত্র, সাইকাসের পাতা যৌগিক পত্র, নিটামের পাতায় যৌগিক পত্র, অরকারিয়ার পাতাও যৌগিক পত্র। এরপরে আমরা যদি এখানে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গিঙ্গোর পাতা হচ্ছে সরল, আর এফেড্রার পাতা হচ্ছে নলাকার। তো এই যে বিভিন্ন ধরনের পাতা দেখলাম, তার মধ্যে পল্লবপত্র যেগুলো দেখলাম আমরা সেগুলো হচ্ছে পল্লবপত্র, কিন্তু কিছু পত্র আছে ক্ষুদ্র সবুজ এবং বাদামি, যারা কিনা জিমনোস্পার্মের কাণ্ডকে বেষ্টন করে থাকে বা আবৃত করে থাকে, তাদেরকে বলা হয় স্বল্পপত্র। আমরা যদি এখানে একটু দেখতে পারি, এই যে কাণ্ডটা, এই কাণ্ডের গায়ে কিন্তু ছোট ছোট পাতা রয়েছে, এরকম সমস্ত জিমনোস্পার্মেরই গায়ে স্বল্পপত্র রয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি পাতা দুই প্রকার, হ্যাঁ, স্বল্পপত্র এবং পল্লবপত্র। অসম রেণুকোষী, অর্থাৎ দুই রকমের রেণু তৈরি করে। পুং স্পোরোফিলে পুংরেণু তৈরি হয়, স্ত্রী স্পোরোফিলে স্ত্রী রেণু তৈরি হয়। আবার স্পোরোফিল গুলো একসাথে স্ট্রবিলাস তৈরি করে, অর্থাৎ দুই রকমের রেণু মেগাস্পোর এবং মাইক্রোস্পোর দেখা যায়। পুষ্প সংক্ষিপ্ত, একলিঙ্গিক। জিমনোস্পার্মের পুষ্প অ্যাঞ্জিওস্পার্মের মতো না। অ্যাঞ্জিওস্পার্মে আমরা পুষ্পের বিভিন্ন স্তবক দেখে থাকি, কিন্তু জিমনোস্পার্মে সেরকম না। গর্ভাশয় গঠন করে না, অর্থাৎ গর্ভাশয় যেহেতু গর্ভপত্রগুলো একসাথে গর্ভাশয় তৈরি করে না, কাজে ফলও তৈরি হয় না। শস্য হ্যাপ্লয়েড। জিমনোস্পার্মের শস্য হ্যাপ্লয়েড। শস্য হচ্ছে ভ্রূণের পুষ্টি যোগানদার, হ্যাঁ। আর আমরা জানি এই যে শস্য, আমরা একটু ছবিতে দেখতে পারি, শস্য ভ্রূণকে খাবার দেয়। এটা হচ্ছে জিমনোস্পার্মের শস্য, আর এটা হচ্ছে অ্যাঞ্জিওস্পার্মের শস্য। এই যে জিমনোস্পার্মের শস্য এক নিউক্লিয়াস বিশিষ্ট দেখা যাচ্ছে, আর অ্যাঞ্জিওস্পার্মের শস্য দেখা যাচ্ছে 3 নিউক্লিয়াস বিশিষ্ট। আর জিমনোস্পার্মের শস্যটা নিষেকের আগে তৈরি হয়, অ্যাঞ্জিওস্পার্মের শস্য নিষেকের পরে তৈরি হয়। দ্বিনিষেক ক্রিয়া অনুপস্থিত। আমরা একটু আগেই ছবিটাতে দেখেছি এই যে দ্বিনিষেক ক্রিয়া, এখানে একবার দুটো নিউক্লিয়াস আবৃতবীজী উদ্ভিদে একবার সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে মিলিত হচ্ছে, একবার ডিম্বাণুর সাথে মিলিত হচ্ছে। এই যে দুইবার মিলিত হচ্ছে একে বলা হয় দ্বিনিষেক প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা জিমনোস্পার্মে অনুপস্থিত। মূল, প্রধান মূল। জিমনোস্পার্মের মূল প্রধান মূল এবং সুগঠিত, তবে কখনো কখনো মূলে রূপান্তর ঘটে। যেমন এখানে দেখা যায় পোরালয়েড রূপ। সাইকাস জাতীয় উদ্ভিদ
যখন নাকি মাটির সংস্পর্শে আসে এবং সেখানে নস্টক এবং অ্যানাবেরা নামক সবুজ শৈবাল অ্যান্ডোফাইটিক হিসেবে এই মূলের ভিতরে অবস্থান করে। ফলে মূলের যে স্বাভাবিক গঠন থাকে সেটা পরিবর্তিত হয়ে সামুদ্রিক কোরালের মতন রূপ ধারণ করে, যাকে বলা হয় কোরালয়েড রুট। এই যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে পাইনাস ও প্রধান মূল, পাইনাস উদ্ভিদের মূলে দেখা যায় মাইকোরহাইজাল রুটে পরিণত হয়। মাইকোরহাইজাল রুট হচ্ছে পাইনাস রুট যখন মাটির সংস্পর্শে আসে তখন বিভিন্ন ধরনের বিশেষ এক রকমের ছত্রাক এই মূলকে ঢেকে ফেলে তার হাইফি দিয়ে। ফলে একটা জটিল গঠন দেখা যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মাইকোরহাইজাল রুট, এটা হচ্ছে পাইনাসের বৈশিষ্ট্য। তাহলে দেখা যাচ্ছে যে মূল প্রধান মূল, তবে কখনো কখনো পরিবর্তিত হতে পারে। পরাগায়ন সরাসরি ঘটে। জিমনোস্পার্মে যেহেতু স্ত্রী কেশর বা গর্ভমুণ্ড, গর্ভদণ্ড কিছু নাই, কাজে সরাসরি ডিম্বক রন্ধ্রে পরাগায়ন ঘটায়। এবার আমরা আসি জিমনোস্পার্মের সাথে অন্যান্য উদ্ভিদ গোষ্ঠীর কি সম্পর্ক। প্রথমে আমরা ট্যারিডোফাইটের সাথে জিমনোস্পার্মের তুলনা করতে পারি। সাদৃশ্যতে যাব আমরা প্রথমে। উভয় উদ্ভিদ স্পোরোফাইট, অর্থাৎ জিমনোস্পার্ম এবং ফার্ন দুটোই স্পোরোফাইটিক উদ্ভিদ। পাতা যৌগিক, কচি পাতা কুণ্ডালায়িত। পাতা যৌগিক পত্র আমরা দেখেছি, এখানে আমরা ছবিতে দেখতে পারি। এই যে এটা হচ্ছে ট্রি ফার্ন, আর এটা হচ্ছে এমনি ফার্ন, এটা হচ্ছে সাইকাস। এই যে পাতা কচি অবস্থায় কুণ্ডালায়িত, যাকে বলা হয় সার্সিনেট ভার্নিশন। এখানে আছে সাইকাসের সার্সিনেট ভার্নিশন, এখানে আছে ফার্নের ভার্নিশন। আর এই যে পাতা যৌগিক পত্র, এই যে এই উদ্ভিদ আর সাইকাসকে অনেকটা দূর থেকে একই রকম লাগছে, অর্থাৎ এদের মধ্যে একটা সাদৃশ্য আছে। জাইলেমে ভ্যাসেল এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ অনুপস্থিত। ভাস্কুলার বান্ডেলে জাইলেমে ভ্যাসেল থাকে না এবং ফ্লোয়েমে সঙ্গীকোষ থাকে না। জিমনোস্পার্মে এবং ট্যারিডোফাইটেও তাই। কাজেই দুটো উদ্ভিদের মধ্যে এটা একটা মিল। উভয় উদ্ভিদে অসম রেণুতা আছে, অর্থাৎ উভয় উদ্ভিদেই মাইক্রোস্পোর এবং মেগাস্পোর তৈরি হয়। দেখা গেছে ট্যারিডোফাইটের মধ্যে কিছু ট্যারিডোফাইট আছে, যেমন সালফেনিয়া, অ্যাজোলা, মার্সেলিয়া, এরা অসম রেণু তৈরি করে। কাজেই এই বৈশিষ্ট্যগুলো এদের মধ্যে মিল আছে, বৈসাদৃশ্য। জিমনোস্পার্মে প্রধান মূল এবং ফার্নে অস্থানিক মূল দেখা যায়। জিমনোস্পার্মে আমরা এতক্ষণ আলোচনা করেছি যে প্রধান মূল থাকে, কিন্তু ফার্নে থাকে অস্থানিক মূল। জিমনোস্পার্মে কোনো বিরুৎ উদ্ভিদ নাই, অর্থাৎ সমস্ত জিমনোস্পার্মে আমরা কোনো বিরুৎ উদ্ভিদ পাই না, কিন্তু ফার্ন হচ্ছে বিরুৎ। বিনিষেক ক্রিয়া অনুপস্থিত। জিমনোস্পার্মে গৌণ বৃদ্ধি উপস্থিত, ফার্নে অনুপস্থিত। আচ্ছা, জিমনোস্পার্মে গৌণ বৃদ্ধি আছে, যার জন্য সেকোয়া সেম্পারভাইরনেস আমরা দেখেছি। অনেক চওড়া উদ্ভিদ, বিস্তৃতি এর ব্যাস অনেক বেশি, এবং কিন্তু কোনো ফার্ন সেরকম দেখা যায় না, অর্থাৎ ফার্নে গৌণ বৃদ্ধি অনুপস্থিত। জিমনোস্পার্মে বীজ হয়, কিন্তু ফার্নে বীজ অনুপস্থিত। জিমনোস্পার্মে আমরা জানি বীজ অনাবৃত, কিন্তু নিষেকের ডিম্বাণু নিষিক্ত হয়ে পরে বীজে পরিণত হয়। এবার আমরা জিমনোস্পার্মের সাথে অ্যাঞ্জিওস্পার্মের তুলনা দেখি। এখানে দুটো প্ল্যান্ট আছে, একটা পাইন উদ্ভিদ আর একটা অ্যাঞ্জিওস্পার্ম উদ্ভিদ। উভয় উদ্ভিদ স্পোরোফাইট, অর্থাৎ জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম দুটো উদ্ভিদ স্পোরোফাইট। অসম রেণুতা দেখা যায়। দুটো উদ্ভিদেই জননাঙ্গ ভিন্ন এবং আলাদা পুংগ্যামেটোফাইট, স্ত্রী গ্যামেটোফাইট তৈরি হয়। আর ভাস্কুলার বান্ডেল আছে উভয় উদ্ভিদেই। উভয় উদ্ভিদে পুষ্প বর্তমান আর পরাগনালিকা গঠিত হয়, বীজ তৈরি হয়। এগুলো হচ্ছে জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে
সাদৃশ্য। এবার আমরা বৈসাদৃশ্যতে আসি। জিমনোস্পার্মে বিরুৎ উদ্ভিদ নাই। জাইলেম ভ্যাসেল ও জাইলেমে ভ্যাসেল ও ফ্লোয়েমে সঙ্গী কোষ অনুপস্থিত জিমনোস্পার্মে, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে জাইলেমে ভ্যাসেল এবং অন্যান্য উপাদান আমরা জানি কয়েক রকমের কোষ দিয়ে জাইলেম গঠিত, ফ্লোয়েমে ঠিক তাই, এবং সেখানে ভ্যাসেল ও সঙ্গী কোষ একটি উপাদান। তো সেগুলো অ্যাঞ্জিওস্পার্মে আছে, কিন্তু জিমনোস্পার্মে ভ্যাসেল আর ফ্লোয়েম অনুপস্থিত। পুষ্প সংক্ষিপ্ত। জিমনোস্পার্মের পুষ্প সংক্ষিপ্ত একলিঙ্গি, কিন্তু অ্যাঞ্জিওস্পার্মে উভলিঙ্গ থাকে এবং ফুল সম্পূর্ণ, অর্থাৎ ফুলের মধ্যে আমরা বিভিন্ন স্তবক দেখি, পুংস্তবক, স্ত্রীস্তবক, এবং সেখানে পুংকেশর স্ত্রীকেশর আলাদা করে থাকে। জিমনোস্পার্ম স্ট্রবিলাস তৈরি করে, কিন্তু আবৃতবীজী কোন রকম আবৃতবীজিতে স্ট্রবিলাস তৈরি হয় না। শস্য হ্যাপ্লয়েড, কিন্তু আবৃতবীজিতে ট্রিপ্লয়েড। জিমনোস্পার্মে বিনিষেক ক্রিয়া অনুপস্থিত। এবার আমরা আসি জিমনোস্পার্মের ইকোনমিক ইম্পর্টেন্স বা গুরুত্ব কি। জিমনোস্পার্মের গুরুত্ব আসলে দুই রকমের। একটা হচ্ছে ইকোনমিক ইম্পর্টেন্স অফ জিমনোস্পার্ম, আর একটা হচ্ছে ফাইলোজেনেটিক ইম্পর্টেন্স অফ জিমনোস্পার্ম। জিমনোস্পার্মের ইকোনমিক ইম্পর্টেন্সে দেখা যাবে যে জিমনোস্পার্ম আসবাব তৈরিতে, খাদ্য হিসেবে, কাগজ শিল্পে, শোভাবর্ধনকারী উদ্ভিদে, তন্তু প্রস্তুতে সাধারণত ব্যবহৃত হয়ে থাকে। খাদ্য হিসেবে সাইকাস প্যাকটিনেটা এবং সাইকাস সার্সিনাসকিংসের কচি পাতা খাওয়া হয়। নিটাম উলা এবং নিটাম নিমনের বীজ খাওয়া যায়। আসবাবপত্র তৈরিতে পাইনাস, সিড্রাস, অ্যাবিস প্রভৃতি প্ল্যান্টের কাণ্ড ব্যবহার করা হয়। কাগজ শিল্পে পিসিয়া এবং অ্যাবিস পাইনাস উদ্ভিদ থেকেও কাগজ তৈরি হয়। শোভাবর্ধনকারী উদ্ভিদ হিসেবে জিমনোস্পার্মকে আজকাল সারা পৃথিবীতে যেখানে হয় না সেখানে এনে লাগানো হয়। আমরা জানি আমাদের দেশে বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন বাড়িতে, রাস্তায় শোভাবর্ধনের জন্য সাইকাস, পাইনাস, থুজা, অরোকারিয়া, জ্যামিয়া এই উদ্ভিদগুলো লাগানো হয়ে থাকে। তন্তু প্রস্তুতে নিটাম নিমনের বাকল খুব শক্ত এবং সেটা দিয়ে মাছ ধরার জন্য জাল তৈরি করা হয়। অন্যান্য যৌগিক পদার্থ। জিমনোস্পার্ম উদ্ভিদ থেকে আমরা কিছু প্রয়োজনীয় যৌগিক পদার্থ যেমন অ্যালকোহল, অ্যান্টিসেপটিক জাতীয় পদার্থ, তারপরে হচ্ছে ভিটামিনস, টারপিন তেল, ট্যানিন, রেজিন এগুলো পেতে পারি। আর এফেড্রা যে উদ্ভিদটা আমরা দেখিয়েছিলাম, সেই এফেড্রা থেকে এফিড্রিন নামক অ্যালকালয়েড পাওয়া যায়, যেটা কিনা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। এর ব্যবহার অনেক বেশি। এবার আসি আমরা ফাইলোজেনেটিক গুরুত্ব, অর্থাৎ বিবর্তনে জিমনোস্পার্মের কি অবদান রয়েছে বা কি গুরুত্ব রয়েছে। বেনথাম ও হুকার উদ্ভিদ শ্রেণীকরণবিদদের মতে বিনেটিটালিস বর্গের বাইস্পোরেঞ্জিয়াট স্ট্রবিলাস সৃষ্টিকারী উদ্ভিদ পরবর্তীতে পরিবর্তিত হয়ে উভলিঙ্গ পুষ্প বা বাইস্পোরেন তৈরি করেছে। হ্যাঁ, তারা বেনথাম এবং হুকার মনে করেন যে বিনেটিটালিস বর্গের যে বাইস্পোরেঞ্জিয়াট স্ট্রবিলাস ছিল সেটাই পরবর্তীতে পরিবর্তিত হয়ে উভলিঙ্গ পুষ্প তৈরি করেছে। আর সাইকেডোফিলিকেলিসের বর্গের জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্মের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে, অর্থাৎ সাইকাডোফিলিকেলিস যে বর্গ রয়েছে সেটা জিমনোস্পার্ম আর অ্যাঞ্জিওস্পার্মের উভয় বৈশিষ্ট্য কিছুটা ধারণ করে, যার জন্য এটাকে একটা সংযোগ স্থাপনকারী বলা হয়। আর প্যালিওবটনিস্টদের মতে ফার্ন থেকে নগ্নবীজী উদ্ভিদ তৈরি হয়েছে। এরপরে আমরা আসি জিমনোস্পার্মের জীবনচক্র। জিমনোস্পার্মের জীবনচক্রতে স্পোরোফাইটিক পর্যায়ে রয়েছে, আবার গ্যামেটোফাইটিক পর্যায়ে রয়েছে। স্পোরোফাইটিক পর্যায়টা অনেক বেশি, গ্যামেটোফাইটিক পর্যায়ে খুব কম। আমরা দেখে ফেলি। আমরা এখানে সাইকাসের জীবনচক্রের রেখাচিত্রটা দেখাচ্ছি। আচ্ছা, সাইকাস উদ্ভিদের পুং উদ্ভিদে তৈরি হয় পুং রেণুমঞ্জরি, স্ত্রী উদ্ভিদে তৈরি হয় স্ত্রী রেণুমঞ্জরি।
যেটা টুয়াইজের নিউক্লিয়াস বিশিষ্ট অর্থাৎ স্পোরোফাইটিক অবস্থা। আর পুংরেণু থেকে পরে পুংরেণু পত্রকে আলাদা করা হলো। আর স্ত্রীরেণু পত্রতে তৈরি হয় ডিম্বক, আর পুংরেণু পত্রতে তৈরি হয় পরাগধানী। ডিম্বক থেকে তৈরি হয় স্ত্রীরেণু মাতৃকোষ, পরাগধানী থেকে তৈরি হয় পুংরেণু মাতৃকোষ। মায়োসিস বিভাজনের মাধ্যমে তৈরি হয় স্ত্রীরেণু, আর এখানেও তৈরি হয় পরাগরেণু। পরাগরেণু পুংলিঙ্গধর উদ্ভিদ তৈরি করে, স্ত্রীরেণু স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ তৈরি করে। এখন এই যে মায়োসিস কোষ বিভাজন হয়েছে, এরপরেই আমরা দেখছি যে কোষ এন নিউক্লিয়াস বিশিষ্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্যামেটোফাইটিক পর্যায়ে চলছে। স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ পরবর্তীতে ডিম্বাণু তৈরি করে এবং পুংলিঙ্গধর উদ্ভিদ শুক্রাণু তৈরি করে। নিষেকের পরে জাইগোট তৈরি হয় এবং জাইগোট বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে, বিভাজনের মাধ্যমে ভ্রূণ তৈরি করে। সে ভ্রূণ আবার বড় হয়ে নতুন সাইকাস উদ্ভিদ তৈরি করে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে স্পোরোফাইটিক পর্যায় এবং গ্যামেটোফাইটিক পর্যায় দুটোই রয়েছে, কিন্তু গ্যামেটোফাইটিক পর্যায়টা সংক্ষিপ্ত। তাহলে আজকে আমরা জিমনোস্পার্মের ক্লাসটা মোটামুটি শেষ করতে পেরেছি। এরপরে আছে আমার সহায়ক গ্রন্থাবলী। আমি যে সমস্ত বইয়ের সাহায্য নিয়েছি: দ্য জিমনোস্পার্মস, সি বিশ্বাস অ্যান্ড বি এম জৌহরি, প্ল্যান্ট গ্রুপস, এইচ মুখার্জি, গাছগাছালি, এ কে নুরুল ইসলাম, জিমনোস্পার্ম ও পি শর্মা, এবং জিমনোস্পার্ম প্যালিওবটনি ও পরাগরেণু হচ্ছে জীবন কৃষ্ণ সাহা। আমার ক্লাসটা শেষ হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।